যে আজকের টপিকস হচ্ছে দখল ও চুক্তি। লেখেন, দখল ও চুক্তি। দখল ও চুক্তি। মার্কস খুলে ফেলেন। মার্কস খুললে হয় কি যে মানে শুনতে পারি, কথা শুনতে পারি। দখল ও চুক্তি। তাহলে আমাদের দখলের অধিকারী ব্যক্তি দখলে থাকবেন, লিখেন না প্লিজ। দখলের অধিকারী ব্যক্তি দখলে থাকবেন, এটা কত ধারায় আছে? 8 ধারায় আছে। দখলের অধিকারী ব্যক্তি দখলে থাকবেন। তাহলে দখলের অধিকারী ব্যক্তি কে? যার সত্ত্ব বা মালিকানা আছে, তিনি হচ্ছেন দখলের অধিকারী ব্যক্তি, যেটা আমরা 8 ধারায় পড়ে আসছি যে দখলের অধিকারী ব্যক্তি দখলে থাকবেন। এখন আমরা ধারা 9 লিখব। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। তা কখন পুনরুদ্ধার করতে হয় বলতে পারেন? যখন বেদখল থাকে বা হারায় যায়, তাই না? তখনই তো পুনরুদ্ধার করতে হয়। তারপরে এই স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের ধারা কত? 9। আর স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের ধারা কত? কত কাছাকাছি শব্দ, তাই না? আচ্ছা, তাহলে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের ধারা কত বলেন? স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার 8, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার 9। ওকে, তাহলে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার অবলিক মানে লম্বা টান, অবলিক স্থাবর সম্পত্তির দখলচ্যুত, স্থাবর সম্পত্তির দখলচ্যুত অবলিক স্থাবর সম্পত্তির দখল বেদখলের মামলা, অবলিক স্থাবর সম্পত্তির দখল বেদখলের মামলা, সম্পত্তির দখল বেদখলের মামলা, 9 ধারায় দায়ের করতে হয়। আচ্ছা, দারুণ ব্যাপার। তাহলে এই 9 ধারার নাম কি কি পেলাম একটু বলেন? আচ্ছা, দারুণ। তাহলে আমি যদি প্রশ্ন করি স্থাবর সম্পত্তির বেদখলের মামলা কত ধারায় করব? স্থাবর সম্পত্তির দখলের মামলা কত ধারায় করব? পুনরুদ্ধার আসে নাই কিন্তু। দখলের মামলা কত ধারায় করব? দখল বেদখল শব্দটা যখন স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা কত ধারায় করব বলেন? স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার যখন আসবে তখন 8। এর ভিতরে যদি দখল শব্দটা ঢুকে যায় সাথে সাথে 9 হয়ে যায়। এর মধ্যে যদি হ্যাঁ শুধু স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার 8, এর সাথে যদি দখল হয়ে যায় তখনই 9 হয়ে যায়। এর সাথে যখন বেদখল হয়ে যায় তখনই কি হয়ে যায়? 9 হয়ে যায়। এর সাথে যখন আপনার দখলচ্যুত হয়ে যায় তখন কি হয়ে যায়? আবার প্রশ্ন করি, তাহলে স্থাবর সম্পত্তির দখলচ্যুত মামলা কত ধারায় করব? স্থাবর সম্পত্তির দখল বেদখলের মামলা কত ধারায় করব? স্থাবর সম্পত্তি দখলের মামলা কত ধারায় করব? স্থাবর সম্পত্তি বেদখলের মামলা কত ধারায় করব? স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা কত ধারায় করব? স্থাবর সম্পত্তির দখল ঘোষণার মামলা কত ধারায় করব? দখল উল্লেখ থাকলেই আমরা কোথায় চলে যাব? শুধু একটা লাইন ব্যতীত দখলের অধিকারী ব্যক্তি দখলে থাকবেন, এই কথাটা 8 ধারায় বলা আছে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বুঝাইতে পারলে ওইটা একটু দেন, ওই যে এমসিকিউটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে লিখি যে 9 ধারায় মামলা করতে হলে 4টি শর্ত পূরণ করতে হবে। 9 ধারায় মামলা করতে হলে 4টি শর্ত পূরণ করতে হবে। আপনাদের কি লিখতে কষ্ট হচ্ছে এমনি? থ্যাংক ইউ।
নয় ধারায় মামলা করতে হলে 4টি শর্ত পূরণ করতে হবে। এটাও একটা এমসিকিউর মতো যে 9 ধারার শর্ত কয়টি। এটা কয়েকবার কিন্তু পরীক্ষাতে এসেছে যে 9 ধারার সময় এটা আইবেন, এটা আমরা আমুয়ানে 4টা শর্ত। তাহলে 9 ধারার শর্ত কয়টা? 4টা। এটা মাথায় রাখতে হবে যে 9 ধারায় মামলা করতে হলে কয়টি শর্ত পূরণ করতে হয়? 4টি। 1, বাদী দখলে ছিলেন। তার মানে 9 ধারায় মামলা করতে গেলে ছিলেন মানে কি একটা অতীতকাল। তার মানে মামলা করার আগে বাদী কি ছিল? দখলে ছিলেন। ছিলেন মানে কি? আর আছে বললে বলতাম যে বর্তমান কালে, তাহলে তো মামলাই করার দরকার নাই। তার মানে ছিলেন, পূর্বে ছিল। বা দারুণ ব্যাপার। 2, তার সম্মতি ব্যতীত তাকে বেদখল করা হয়েছে। তার সম্মতি ব্যতীত তাকে বেদখল করা হয়েছে। এই সম্মতি ব্যতীত তাকে বেদখল করা হয়েছে। তাহলে সম্মতি ব্যতীত কথাটা কিন্তু যদি একটু শর্ট ভাবে করেন তাহলে অসম্মতিতে আসে। তাহলে অবলিক অসম্মতিতে লেখা যায় না? তাহলে লিখে নেই যে তার সম্মতি ব্যতীত বা অসম্মতিতে তাকে বেদখল করা হয়েছে, তাই না? অসম্মতি আর সম্মতি ব্যতীত। আচ্ছা, তার মানে সম্মতি ব্যতীত আর অসম্মতি একই জিনিস। তাহলে আইনপন্থা ব্যতীত আর বেআইনি ভাবে, এই শব্দ দুইটা কি একরকম লাগে কিনা? আইনপন্থা ব্যতীত বা বেআইনি ভাবে একই, শিওর? তাহলে 3, আইনপন্থা ব্যতীত বা বেআইনি ভাবে তাকে বেদখল করা হয়েছে। আইনপন্থা ব্যতীত খালেদ ভাই, আমি আপনাকে ক্লাস শেষে জানাবো কিভাবে আমরা সংযুক্ত হব। আর যারা লাইভটি দেখছেন তারা এটি শেয়ার করলে ভালো হয়, লাইভ করার জন্য আর কি উৎসাহিত হই। লাইভটি আপনারা শেয়ার করলে আর কি উৎসাহ বাড়ে লাইভ করার জন্য। আর আমার কথা শুনতে পাচ্ছেন কিনা যদি কমেন্টস করে জানাতেন আর একটু ভালো হতো। তাহলে আমরা 3-এ কি ছিলাম বলেন একটু? তাকে বেদখল করা হয়েছে। 4, ব্যতীত বা বেআইনি ভাবে। বেআইন তো বুঝছেন, মানে আমার ভাইয়ের যে শালী সেটাই তো বেআইন নাকি? ও আইনের বাইরে। আচ্ছা 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 আচ্ছা, বিশাল ব্যাপার। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে 4, 6 মাসের মধ্যে বা 180 দিনের মধ্যে তাকে বেদখল করা হয়েছে। 6 মাসের মধ্যে বা 180 দিনের মধ্যে তাকে বেদখল করা হয়েছে। অর্থাৎ 9 ধারার মামলার তামাদিকাল 6 মাস। 9-6 বাবা বেদখল করা হয়েছে। 9-6 আর কি। 9 ধারার মামলার তামাদিকাল 6 মাস। 9-6 মনে থাকবে না? তামাদিকাল 6 মাস। আচ্ছা, তাহলে 4টি শর্ত কি কি একটু বলেন বাবু? আচ্ছা আচ্ছা, এই 4টা শর্ত পুরো একটা যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে 9 ধারার মামলা হয় না। তার মানে 4টা উপাদানের প্রত্যেকটাই 9 ধারার মামলায় কি করতে হবে? উপস্থিত থাকতে হবে, নাইলে কিন্তু মামলা হবে না।
বাদীকে বলছে চইলা যান, বাদী বলতেছে ঠিক আছে আমি চইলা যাইতেছি, তাইলে কি মামলা হবে? এরপর বাদীকে বলতেছে যে আইনিভাবে থানা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, ধরেন কোনো নিষেধাজ্ঞার কারণে, এখন সে মামলা করতে গেছে যে আইনিভাবে তাকে বেদখল করা হয়েছে, তাহলে কি 9 ধারার মামলা হবে? আবার 6 মাস পরে বাদী মামলা করতে চলে গেছে, সেক্ষেত্রেও কিন্তু দখল পুনরুদ্ধারের মামলা হবে না। তাহলে একটা প্রশ্ন থেকে যায় যে 6 মাস পরে যদি বাদী মামলা দায়ের করতে যায় তাহলে কত ধারায় মামলা করবে? 8 ও 42 ধারায়। তাহলে 6 মাস পরে দখল পুনরুদ্ধারের জন্য 8 ও 42 ধারায় লিখে নেয় বিশেষ দ্রষ্টব্য দিয়ে যে 6 মাস পরে দখল পুনরুদ্ধারের জন্য 8 ও 42 ধারায় দখল পুনরুদ্ধারের জন্য 8 ও 42 ধারায় বলেন 6 মাস পরে 8 ও 42 ধারায় সত্য সাব্যস্ত খাস দখলের মোকদ্দমা দায়ের করতে হবে। সত্য সাব্যস্ত খাস দখলের মামলা দায়ের করতে হবে। দায়ের করতে হবে। বাদী 6 মাসের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা দায়ের না করলে তা খারিজ হয়ে যায়। বাদী 6 মাসের মধ্যে দখল পুনরুদ্ধারের মামলা দায়ের না করলে তার মানে 6 মাস পরে যদি কেউ দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে যায় তা খারিজ হয়ে যাবে। কথাটা এরকম, কথার আবার প্যাচ ধরেন না, অনেকে দেখা যায় যে কথার ভুল ধরে প্রচুর। আচ্ছা, ধরেন আমি 6 মাস পরে 9 ধারার মামলা করতে গেছি, আদালত বলবে কি তামাদিকাল শেষ, মামলা কি খারিজ। তাহলে 6 মাস পরে আমার কি মামলা করতে হবে যদি আমার ইচ্ছা করে? সত্য সাব্যস্ত খাস দখলের মোকদ্দমা কত ধারায় দায়ের করব? 8 ও 42 ধারায়। তাহলে আমি একটা উদাহরণ বলবো। উদাহরণটা লেখেন না, একটু কলমটা রাখেন, উদাহরণটা শোনেন। রাসেল তুহিন, তুহিনকে রাসেলের জমি থেকে বেদখল করছে। কত তারিখে করলো? আপনার 1/6/2020। এখন তুহিন তো মামলা করতে যাবে, তাই তো? নাকি রাসেল করতে যাবে বলেন? আচ্ছা, বেদখল করছে হচ্ছে রাসেলকে, রাসেল মামলা করবে। তাহলে রাসেল যদি মামলা করতে যায় সেক্ষেত্রে আপনি তাকে কি মামলা করার পরামর্শ দিবেন? দখল পুনরুদ্ধার মামলা। কত ধারায় দিবেন? 9 ধারায়। আচ্ছা, এখন একটা ডেট উল্লেখ করে দিছে, কত তারিখ? 1/6/2020। এখন 1/6/2020 সে দখলচ্যুত হয়েছে, আর সে 1/6/2021 আপনার কাছে মামলা করতে আসছে। এখন আপনি তাকে কি মামলা করার পরামর্শ দিবেন? সত্য সাব্যস্ত খাস দখলের মামলা, তাই তো? কেন দিবেন? 6 মাস পার হয়ে গেছে। মাশাআল্লাহ, বাহ, আপনারা অনেক খুব ভালো বোঝেন তো। তাহলে মনে রাখা প্রয়োজন 9 ধারায় দখল পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা 9 ধারায় স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা সরকারের বিরুদ্ধে দায়ের করা যায় না।
যখন নয়ে কিছু যায় না, একটা টেকনিক মাথায় রাখতে হবে, নয়ে যখন কিছু যায় না তখন 8 আর 42-এ যাবে ওইটা। এই টেকনিকটা কি করতে হবে, মাথায় রাখতে হবে। যখন নয়ে কিছু যায় না তাহলে আপনার 8 ও 42-এ ওইটা যাবে। এটা কি করতে হবে, মাথায় রাখতে হবে, এটা একটা টেকনিক। তাহলে সরকার কর্তৃক দখলচ্যুত হলে কত ধারায় মামলা করবেন, লিখে নেন। সরকার কর্তৃক বেদখল হলে 8 ও 42 ধারায় মামলা দায়ের করতে হয়। আপনারা কি বুঝতে পারতেছেন? তাহলে আমি 2টা কোশ্চেন করি। প্রথম কোশ্চেন আমার কারে করব বলেন, বলবো নামটা ভুলে গেছি, রাসেল তুহিন শামীম। ওকে শামীম, কত ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না? হ্যাঁ 9 ধারায়। সরকার কর্তৃক বেদখল হলে কত ধারায় মামলা দায়ের করতে হবে? খুব সুন্দর বুঝছেন, দারুণ ব্যাপার। এবার আপনি তুহিন বলেন যে কত ধারায় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যায়? সরকার কর্তৃক দখলচ্যুত হলে কত ধারায় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যায়? 8 ও 42 ধারায়। আর সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না কত ধারায়? কত ধারায়? শিওর আপনি? আচ্ছা, যদি শিওর হন তাহলে তো খুবই ভালো। তাহলে লেখেন যে 9 ধারার মামলা ডিক্রির বিরুদ্ধে, মনে রাখা প্রয়োজনের মধ্যেই 9 ধারার মামলা ডিক্রির বিরুদ্ধে, দেখছেন আমি মনে রাখা প্রয়োজন বলছি, সে আরও এটার মধ্যে আরও স্টার চিহ্ন দিয়ে রাখছে। ঠিক আছে, 9 ধারার মামলা ডিক্রির বিরুদ্ধে আপিল ও রিভিউ চলে না। নয় ধারার মামলা ডিক্রির বিরুদ্ধে আপিল ও রিভিউ চলে না। আপিল ও রিভিউ চলে না, রিভিশন দায়ের করতে হয়। রিভিশন দায়ের করতে হয়। রাহান আলী ভাই অনেক ধন্যবাদ। বাহ, তাহলে কোন মামলার ডিক্রির বিরুদ্ধে আপিল রিভিউ চলে না? তাহলে কোন মামলার বিরুদ্ধে রিভিশন দায়ের? ডিক্রির বিরুদ্ধে রিভিশন কিন্তু খুব মানে রেয়ার। ডিক্রির বিরুদ্ধে সর্বদাই কি হয়? আপিল হয়। আর এখানে কি বলতেছে? রিভিশন। আমি কি একটু ডিপলি যাব, ভিতরে যাব? 3টা ডিক্রির বিরুদ্ধে রিভিশন হয়। হ্যাঁ, তিনটা ডিক্রির বিরুদ্ধে রিভিশন হয়। 1 9 ধারা, 9 ধারার মামলা ডিক্রির বিরুদ্ধে। 9 ধারার মামলা ডিক্রির বিরুদ্ধে 2 মধ্যস্থতার মাধ্যমে ডিক্রি হলে। মধ্যস্থতার মাধ্যমে ডিক্রি হলে, মাধ্যমে না, সালিশ না। আপনার এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন আপনার দুই প্রকার, একটা হচ্ছে মধ্যস্থতা, একটা হচ্ছে সালিশ। সালিশ আবার আলাদা জিনিস, ওটা সালিশ আইন দ্বারা পরিচালিত হবে, ওখানে আমি যাবই না। যা আমাকে প্রতারিত করেন না প্লিজ। মধ্যস্থতার মাধ্যমে ডিক্রি হলে, মাধ্যমে ডিক্রি হলে 3 আপোষ নিষ্পত্তির মাধ্যমে ডিক্রি হলে। আপোষ নিষ্পত্তির মাধ্যমে
ডিক্রি হলে। এখন এই আপোষ নিষ্পত্তি নিয়ে কিন্তু অনেকে বলেন যে আপোষ নিষ্পত্তিতে আপনার হচ্ছে কোনোটাই করা যায় না, আপিলও করা যায় না, রিভিশনও করা যায় না। যদি এরকম প্রশ্ন হয় যে যদি অপশনে থাকে যে কোনোটাই করা যায় না, এটা একটা মানে আমার কাছে মনে হয় যে আইনগত যখন ত্রুটি থাকে কোনো জায়গায়, আইনগত যখন কোনো ত্রুটি থাকে সেখানে আমি রিভিশন করতে পারবো, এখতিয়ারগত যখন কোনো ত্রুটি থাকবে সেখানে আমি রিভিশন করতে পারবো। যখন আমার কাছে মনে হবে যে এটা এখতিয়ারগত ত্রুটি আছে সেখানে আপোষেও আমি রিভিশন করতে পারবো। আর দেওয়ানি নেচারে কিন্তু রিভিশনটাই হচ্ছে লাস্ট পন্থা। তাহলে এই তিনটা হচ্ছে আপিল অযোগ্য ডিক্রি। এই তিনটা ডিক্রিকে আমরা কি বলবো বলেন? এবং মজার বিষয়, এই আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয় হাইকোর্টে। আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হবে কোথায়? লিখে নেন যে আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয় হাইকোর্টে। অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয় হাইকোর্টে। যারা লাইভটি দেখছেন তারা যদি লাইভটি শেয়ার করেন পরবর্তী লাইভ করার জন্য উৎসাহ পাই। আর কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগছে ক্লাস। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করতে চাই, যারা লাইভ দেখছেন তাদের কাছেও প্রশ্নটা করতে চাই আর আপনাদেরও প্রশ্নটা করতে চাই। জাস্ট প্রশ্নটা লিখবেন, লেখার পর উত্তরটা লিখবেন, বলবেন না তাহলে এরাও শুনে ফেলবে, সমস্যা। 9 ধারার মামলার রিভিশন কোথায় দায়ের করতে হয়? লেখেন। 9 ধারার মামলার রিভিশন কোথায় দায়ের করতে হয়? কলম ওনার সামনে আছে, একটা নিয়ে আসেন। 9 ধারার মামলার রিভিশন, মনির ভাই অনেক ধন্যবাদ। 9 ধারার মামলার রিভিশন কোথায় দায়ের করতে হয়? আচ্ছা, হাইকোর্টে শিওর? কারণ কি? এটি একটি আপিল অযোগ্য ডিক্রি, আর আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করতে হবে। তাহলে কোন মামলায় আপিল রিভিউ নাই? 9 ধারার মামলায়। যদি আমাদের প্রশ্ন করা হয় যে কোন মামলায় আপিল এবং রিভিউ নাই, কত ধারার মামলায়? 9 ধারার মামলায়। তোফায়েল ভাই অনেক ধন্যবাদ। কোন মামলায় আপিল রিভিউ নাই? এবং আমাকে এই যে বাহ, এমডি ইসলাম ভাই চমৎকার বুঝেছেন আপনি, ভুলে গেছি। 9 ধারার মামলায়। এবার আপনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনি শুরুতে বলছিলেন যে 9 ধারার মামলার তামাদিকাল কত বছর? 6 মাস। তাহলে প্রশ্ন বলছে বছর, আপনি বলতেছেন 6 মাস। প্রশ্নটা কিন্তু এইভাবেই আসছিল যে 9 ধারার মামলার তামাদিকাল কত বছর, তাহলে কয় মাস হবে? শিওর? আচ্ছা, দেখেন তামাদি আইনে আমরা এই 6 মাস সমান সমান 180 দিন, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কারণ 6 মাসের জায়গায় দিয়ে দিল কত দিন? 180 দিন দিয়ে দিল। এখন আমি 6 মাস খুঁজতেছি আর পাইতেছি না, 6 মাস খুঁজা পাই না। পরে দেখলাম যে স্যার আমাকে আর কি ভুল পড়াইছে, একটা বিপদ। তাহলে 9 ধারার নাম হচ্ছে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার কত ধারা? 8 ধারা। আর স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার কত ধারা? অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার ধারা 10। লেখেন, অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার ধারা 10। অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার ধারা 10। অস্থাবর সম্পত্তির, তাহলে আবার বলি, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার ধারা কত? 8 ধারা। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার ধারা কত? অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার ধারা কত? এখন
এই স্থাবর আর অস্থাবর বলতে আমরা কি বুঝি? একটা বিষয় আছে, যা কোলে নেওয়া যায় তাই হইল কি আর যা কোলে নেওয়া যায় না স্থাবর। জমি কোলে নেওয়া যায় না, আরে বাপ রে বাপ। আচ্ছা, যা বহনযোগ্য আর কি, বহনযোগ্য মানেই তো কোলে নেওয়া, যা কি বহনযোগ্য, এটা হলো অস্থাবর, আর বাকি সব কি স্থাবর। এখন দেওয়ানিতে স্থাবর সম্পত্তির একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে। দেওয়ানিতে বলছে যাহা প্রকৃতিগতভাবে মাটির সাথে আঁকড়াইয়া আছে তাহা স্থাবর সম্পত্তি। যাহা কি প্রকৃতিগতভাবে মাটির সাথে, ইহা ব্যতীত যা আছে সব অস্থাবর সম্পত্তি। তাহলে প্রকৃতিগতভাবে মাটির সাথে আঁকড়াইয়া আছে কি গাছ, ওরে বাপ রে বাপ। এই গাছ, বাঁশ কি নাই আঁকড়াইয়া, বাঁশ কি আঁকড়াইয়া আছে? আচ্ছা, তারপর বাঁশ আছে, গাছ আছে, তারপর আপনার কি বলে, আরো কি বলেন, দুই সাইডে বলেন, আঁকড়াই আছে আপেল গাছ। নিউটন যখন গাছের নিচে বসা তখন কি ফসলাদি, রাইট, দারুণ ব্যাপার, এ আরো ভালো বুঝছে, ফসলাদি। তা আমাকে ওই বরিশালে দেখবেন যে আপনার ওরে আমার বন্ধুরে কি কোম্বা খাইলো বন্ধুরে, এখন কোম্বা মানে পেঁপে, এই বিভিন্ন দিয়ে করা থাকে, ওই যে আপনার বাঁধা থাকে, জাল দিয়ে বাঁধা থাকে, তার চারা চড়া দিয়ে বাঁধা রাখে। চারা তো বুঝবেন এরা সবাই, এরা আপনার হলো কাপড় দিয়ে পেঁচানো থাকে বলি আমরা, যে যাতে অন্যের দৃষ্টি না পড়ে। আবার কেউ কেউ দেখবেন যে চারা বলতে হাড়ি দিয়েও ওইটা ঢাকে রাখছেন, মানে আপনার হচ্ছে যেন কারো চোখ না পড়ে। কিন্তু একটা টাইমে দেখবেন যে ওইটা কিন্তু আপনার এখন পাওয়া যায়, আপনার এই যে তরমুজ দেখলাম সেদিন লাভ আকৃতির তরমুজ দেখলাম আপনার হলো কলসি আকৃতির তরমুজ। তার মানে যখন ফসলটা হচ্ছে তখন ওইটা একটা বোতলের মধ্যে ফসলটাকে ঢুকায় দিচ্ছে, ওইটার মধ্যেই ওইটা বাড়তেছে। এইটার নাম হচ্ছে বাড়ন্ত ফসল। তার মানে বোটা যতক্ষণ লাগানো আছে তরমুজে এটা ততদিন বাড়বে। এটার নাম কি বাড়ন্ত ফসল। এই বাড়ন্ত ফসল একটা স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি? কেন? বাড়ন্ত ফসল মানে গাছের বোটার সাথে লাগা আছে, সে বড় হচ্ছে, এটা হলো বাড়ন্ত ফসল। বলে না যে পাড়া ফসল। তা নিউটনের যে আপেলটা পড়বে আর কি, পড়ার আগ মুহূর্ত পর্যন্ত তো বোটার সাথে ছিল লেগে। তাহলে এই নিউটনের আপেলটা যতক্ষণ পর্যন্ত গাছে ছিল ততক্ষণ এটা কি সম্পত্তি ছিল, আর যখন টুপুস করে মাথায় পড়ে গেছে, বুঝতে পারতেছি, যে কোনো মুহূর্তে স্থাবর অস্থাবর হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে কি স্থাবর অস্থাবর হয়ে যেতে পারে। একটা গাছ যতক্ষণ গাছ দাঁড়ায় আছে ততক্ষণ কি স্থাবর, যখন কাইটা ফেলাইলাম কান্দে নিয়ে চলে গেলাম, মানে কোলে নেওয়া যায় যা। আচ্ছা, তাহলে আমরা এই শব্দটা মাথায় রাখবো, যাহা প্রকৃতিগতভাবে মাটির সাথে আঁকড়াই আছে তা স্থাবর, ইহা ব্যতীত যাহা আছে তাহা। আচ্ছা, যদি তাই হয় তাহলে এই কম্পিউটারটা কি? আমি মানুষ, আবার যখন কবরে যাব, খেয়াল করতে হবে প্লিজ কথাগুলো, অনেক ভালো কথা। আমি মানুষ কি কোলে নেওয়া যায় না? তাহলে বউ অস্থাবর, বুঝে গেছে, এইটা বুঝছেন, এইটা ভালো বুঝছেন সব থেকে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। চিঠিপত্র, বস্তা, তারপর হলো আপনার গমের বস্তা, বাড়ন্ত গম, আর হলো বস্তার ভর্তি গম, এই তো বুঝে গেছেন, ফাইন। বাড়ন্ত চাল, আর হলো আপনার যে বস্তা ভর্তি চাউল, তারপর হলো বাড়ন্ত কি বলবো আপনার পেঁপে, আর বস্তা ভর্তি পেঁপে। এখন আমি মিস্টার ককে এক বস্তা পেঁপে দিতে বললাম মিস্টার খয়ের কাছে। মিস্টার ককে, এখানে পার্টি কিন্তু তিনটা, আমি বলছি মিস্টার ককে মিস্টার খয়ের কাছে এক বস্তা পেঁপে দিয়ে আসতে, এক বস্তা, তার মানে এটা কি অস্থাবর সম্পত্তি। এখন মিস্টার খকে যদি ওই পেঁপে না দেয়, তাহলে আমি ওই পেঁপে পুনরুদ্ধার করবো কত দাঁড়ায়? পেঁপে স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি? এক বস্তা পেঁপে বলছি কিন্তু, তাহলে আমি ওইটা পুনরুদ্ধার করবো কত ধারায়? 10 ধারায়। পুনরুদ্ধার শুই নাই 8 ধারায় চলে যাইতেছে।
স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারতেছেন কিনা? শিওর? আচ্ছা, যদি আমার কথা বুঝতে পারেন, আমার প্রথম কথা হচ্ছে, আমি মিস্টার ককে কিছু চিঠিপত্র দিলাম, মিস্টার ককে লিখলাম কিছু চিঠিপত্র, মিস্টার, এখন প্রেরক আর প্রাপক বোঝেন? প্রেরককে আর প্রাপককে, তাহলে চিঠির মালিককে বুঝে কথা বলতে হবে, কিন্তু যাকে উদ্দেশ্য করে আমি চিঠিটা লিখছি সেই হচ্ছে চিঠির মালিক। তাহলে প্রিয় আম্বিয়া, পত্রে প্রথমে আমার 100 কোটি কদম বুচি গ্রহণ করিও, এটা হচ্ছে কুদ্দুস আম্বিয়াকে একটা চিঠি লেখছে, যে প্রিয় আম্বিয়া পত্রের প্রথমে আমার 100 কোটি কি কদম বুচি গ্রহণ করিও। আশা করি তুমি আল্লাহর রহমতে ভালো আছো। তোমার ভাই আমাদের ভালোবাসার পিছনে যে পরিমাণ বেড়া হইয়া দাঁড়াইছে তা ভাঙিয়ে তুমি চলিয়ে আসো। চিঠিটা দিল আম্বিয়ারে, আম্বিয়া ভাইয়ের কথা লেখার কারণে চিঠিটা নিল না, কিন্তু কিছুদিন পর আম্বিয়ার মনে হইলো যে এই চিঠি তার এখন লাগবে। কুদ্দুসের কাছ থেকে এই চিঠি সে দখল পুনরুদ্ধার করবে কত দাঁড়ায়? কেন? অস্থাবর সম্পত্তি, দারুণ ব্যাপার। তাহলে লিখি যে অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার করতে হয়, অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার করতে 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হয়। অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার করতে 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হয়। আচ্ছা, তাহলে অস্থাবর সম্পত্তি বলতে চিঠিপত্র লেখেন, দলিল, উইল। অস্থাবর সম্পত্তি বলতে চিঠিপত্র, দলিল, উইল। বস্তা গম, বস্তাবন্দি গম, আম জাম, বস্তার মধ্যে যা আছে আর কি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাহলে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার মামলা তামাদিকাল 3 বছর। দখল পুনরুদ্ধার স্থাবর সম্পত্তি দখল 6 মাস। দেখছেন কি ভুলটা করতেছে, আবার দখল করতেছে। বললাম স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার 6 মাস, আর অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের তামাদিকাল মনে থাকবে। আর স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলার তামাদিকাল কত বছর? 12 বছর। বুঝতে পারতেছি শব্দগুলা কিন্তু খুব কাছাকাছি মাইট দেওয়ার জন্য, খুব কি কাছাকাছি কিন্তু। আচ্ছা, তাহলে আবার বলতেছি কথাগুলা। এই বছর আইসে গেছে, আইবে আবার আইবে, সমস্যা নেই, আল্লাহ ভরসা। যা আইয়ে গেছে আইবে ইনশাল্লাহ। আর মজার বিষয় হচ্ছে যে আপনারা বরিশালের বলে কিন্তু আমি কিন্তু মজা পাচ্ছি, বরিশালের ভাষায় কিছু কথাবার্তা বলতেছি আল্লাহর রহমতে। যদিও এরকম প্রকাশ্যভাবে আমি মনে হয় কম বলি বরিশালের ভাষায় কথা। ঠিক আছে, তাহলে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলার তামাদিকাল কত বছর? 12 বছর। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলার তামাদিকাল 6 মাস। আর অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলার তামাদিকাল 3 বছর। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। প্রশ্নটা ওই বইটা দেন তো, প্রশ্নগুলা করতে বইটা লাগে, কারণ হ্যাঁ হ্যাঁ আপনার যারে প্রশ্ন করবো সে উত্তর দেবেন। আপনার হলো মোহনায় ইলিশ মাছ ছাড়া কিন্তু কথা হবে না, ইলিশ মাছ নিয়ে আসবেন। এর পরবর্তীতে আজকে এসে যে গল্প করলেন আপনি ইলিশ মাছের, এই গল্পে কিন্তু আমি শেষ। ঠিক আছে, এক হালি কত কিনছেন আপনি? প্লিজ আপনি এখন অর্ডার দেন।
এটা অনেকেই বলছে যে আনা যায় না, তবে ডিম কি ওখানে কিনতে পাওয়া যায়? আচ্ছা আমি প্রশ্ন করি তাহলে, দখলচ্যুতির মামলা, স্থাবর সম্পত্তির দখলচ্যুতির মামলা কত ধারায় করবেন? দখলচ্যুতি, হ্যাঁ 9 ধারা ঠিকই তো আছে। আচ্ছা, অস্থাবর সম্পত্তির দখলচ্যুতির মামলা কত ধারায় করবেন? আচ্ছা 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 আচ্ছা, বিশাল ব্যাপার, আপনারা খুবই মানে ভালো বুঝতেছে না, কিন্তু আমি তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা পেয়েছি। ক খ কে সারা জীবনের জন্য একটি জমির উইল প্রদান করে এবং মারা যায়। খ জমিতে প্রবেশ করে এবং উক্ত দলিলটি হস্তগত করতে চায় না, এক্ষেত্রে আপনি কত ধারায় মামলা করবেন? কেন? দলিল একটা যেহেতু বলছে যে উক্ত দলিল কিভাবে আপনি হস্তগত করবেন, তাই না? আচ্ছা, এরপরে লিখছে যে কিছু স্বর্ণ অলংকার বন্ধক রাখে, পরে বিক্রি করার অধিকারী নয় জেনেও সে বিক্রি করিয়া দেয়, উক্ত স্বর্ণ অলংকার আপনি কত ধারায় দখল করবেন? স্বর্ণ অলংকারও কেউ স্থাবর সম্পত্তি? ও বাবা। তারপর ক খ কর্তৃক একটি চিঠি পায়, ক্ষয়ের সম্মতি ব্যতীত চিঠিটি ফিরিয়ে দেয়, উক্ত চিঠিতে ক সত্যবান রহিয়াছে, সেক্ষেত্রে খ কত ধারায় চিঠি পুনরুদ্ধার করিতে পারিবে? ও বাবা, মানে 3 বছর পর আর আম্বিয়ার কুদ্দুসের কিছু থাকবে না। আচ্ছা ঠিক আছে। এরপর আরেকটা আছে, গুদাম রক্ষক কয়ের দায়িত্ব ছিল কিছু মাল অর্পণ করিবার, কিন্তু ক খ কে সেই মাল দখলে দিয়েছে, গুদাম রক্ষক উক্ত মাল অর্পণ না করিলে কত ধারায় তা পুনরুদ্ধার করবেন? মাল, মাল মানে তো বুঝতে হবে আপনার কি, যদি ওদিকেও বোঝেন মাল সেটাও একটা অস্থাবর সম্পত্তি, আর এদিকেও যদি মাল বোঝেন সেটাও একটা কি, দুইটাই বস্তু। যদি ওদিকেও বোঝেন মাল এটা, তাহলে কি অস্থাবর বস্তু। মানে আমি কিন্তু ওইদিকে বলতে বস্তু বুঝাইছি, বস্তু, মাল বলতে কি বস্তু, আর এদিকেও যদি মাল বোঝেন সেটাও কি বস্তু। আচ্ছা, এই বস্তু যখন আমরা হচ্ছে পুনরুদ্ধার করতে চাইবো কত ধারায় করবো? 10 ধারায় করবো। আমার মনে হয় যে 9, 10 ক্লিয়ার আপনারা। ওকে, হেডলাইন করেন চুক্তি। চুক্তি, এখন চুক্তি কন্ট্রাক্ট কি ছিল যে 1872 সাল কন্ট্রাক্ট করে আসছিলাম আমরা, চুক্তি আইন 72 নাকি? কোম্পানি তো ছিল 74, মনে হয় 72ই হবে, এটা 72ই হবে। আচ্ছা, চুক্তির যে শর্তাবলী ছিল, অত্যাবশ্যকীয় যে শর্তাবলী চুক্তির, সেই অত্যাবশ্যকীয় শর্তাবলীর মধ্যে আপনার লাইভ ক্লাস, লাইভ চলতেছে কিন্তু ক্লাস করাচ্ছি কিন্তু, আর কালকে একা একা কথা বলছি, একা একা কথা বলা ভাল লাগে না, ভাল লাগতেছে না আপনাদেরও? ঠিক আছে, তাহলে চুক্তির প্রথম শর্ত হলো 2টা পার্টি থাকতে হবে। 2টা লেখেন না, সব লিখতে হয় না, বোথ পার্টিস থাকতে হবে চুক্তির, মানে 2টা পক্ষ ছাড়া কি হয় না, চুক্তি হয় না। প্রথম পক্ষ, তৃতীয় পক্ষ, বোথ পার্টিস থাকতে হবে। তৃতীয় পক্ষও থাকতে পারে চুক্তি, চতুর্থ পক্ষও থাকতে পারে, কিন্তু বোধ, হ্যাঁ 2-এর অধিক, একাধিক পার্টি থাকতে হবে। আবার চুক্তির আর একটা শর্ত আছে, কিছু সম্মতিভুক্ত কাজ থাকতে হবে, যে আপনি এইটা করলে আমি ওইটা করবো, আর আপনি টাকা দিলে আমি পড়ামু, এটাই তো চুক্তি। দুইজনের সম্মতি ছাড়া তো চুক্তি কোনোদিনও সম্ভব না। সম্মতি ব্যতিরেক কোন, তাহলে এটাকে বলে সম্মতিভুক্ত কার্য। প্রথম হচ্ছে 2টা পার্টিস থাকতে হবে, আর সম্মতিভুক্ত কাজ থাকতে হবে, এবং যা নিয়ে চুক্তি করতেছেন সেইটার আবার অস্তিত্ব থাকতে হবে। যেটা নিয়ে চুক্তি করতেছেন সেইটা যদি অস্তিত্ব না থাকে, তাহলে কিন্তু চুক্তি হওয়ার সম্ভাবনা কোনো নাই। বুঝতে পারতেছেন? আচ্ছা, এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বলা হয়েছে চুক্তি প্রবল মানে হচ্ছে কি বাস্তবায়ন, প্রবল মানে কি কার্যকর, প্রবল মানে কি বলবৎ। ঘুম পাচ্ছে? আচ্ছা, প্রবল মানে কি বলেন? কার্যকর। প্রবল মানে কি? এই বলে প্রবল বেগে হচ্ছে বৃষ্টি পড়তেছে, এখন এই প্রবল আর ওই প্রবল এক কিনা আমি জানি না, মুষলধারে বৃষ্টি পড়তেছে, এটাই কি প্রবল বেগে? আচ্ছা, যদি হয় তাহলে হচ্ছে আপনার প্রবল মানে আমরা জানবো বাস্তবায়ন, কার্যকর, বলবৎ। বলেন কি কি? এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনে
মাত্র 4টি ক্ষেত্রে চুক্তি প্রবল করা যায় বা বাস্তবায়ন করা যায় বা কার্যকর করা যায়। আর ঠিক এর 12 উল্টাইলে কত হয় বলতে পারবেন? 12 উল্টাই দিলে 21 হয় না? ঠিক 21 ধারাতে বলছে 8টি ক্ষেত্রে চুক্তি প্রবল বাস্তবায়ন বা কার্যকর করা যায় না। তাহলে 12 ধারার নাম হ্যাঁ, আর 21 ধারার নাম কি না। বুঝতে পারতেছেন আপনি? আপনি কিন্তু খালি হয় করে যাইতেছেন, কিরকম জানেন? এটা গল্প বলি। গল্পটা হচ্ছে আপনার খুব মারতো আমাদের স্যার। আমি জানি না আমার স্যার আমার সাথে এই লাইভ দেখে কিনা, কারণ আমার এলাকার এক ব্যক্তিকে নিয়ে উদাহরণ দিছি, পরে সে আমার সাথে কথাই বলে না, মানে লাইভ দিয়ে সে দেখে ফেলছে, পরে আর কথাই বলে না আমার সাথে। মানে পরে জানলাম কি হয়েছে, বলে তাকে নিয়ে আমি একটা নেগেটিভ উদাহরণ দিয়ে ফেলছি। ঠিক আছে, তা আমার এক স্যার সে হচ্ছে আপনার ঘুমাইতো আর কি, আপনার ক্লাসে এসে ঘুমাইতো না হালকা একটু, ওই যে আপনার মতো এরকম করে ঝিমাইতো, পরে কিন্তু ধুমায়া মারতো যদি পড়া না করতাম। ইংলিশ পড়াইতো, ধুমায়া মারতো, হ্যাঁ, এবং ধাম ওই মাইটটা খুব লাগতো। এখন এসে পড়াইতো, তখন আপনার হচ্ছে কাউ রচনা ছিল কাউ। এখন আমি আপনার হচ্ছে এই কোনোভাবে পারতেছি না, মানে পরে আবিষ্কার করলাম যে স্যাররে একটা দেওয়া যায় আপনার মতো, যে একটা বুঝ দেওয়া যায় মাথা চুলাইয়া, যে বুঝে ফেলছি সব। কি স্যারের কাছে গেছি, বলতেছি দেখাও যে ডোমেস্টিক অ্যানিমাল নাম না দেখাও, দেখাও। আপনি কিন্তু ওইটা করতেছেন, প্লিজ। আপনি কি বুঝতেছেন? সত্যি বলেন, বুঝতেছেন কিনা? তাহলে প্রবলের বাংলা বলেন, আর একটা বাংলা বলেন, আরেকটা বাংলা বলেন। না, প্রবল কার্যকর বাস্তবায়ন নাম হ্যাঁ। 12 ধারায় চুক্তি প্রবল করা যাবে, বাস্তবায়ন করা যাবে, বলবৎ করা যাবে 4টি ক্ষেত্রে। আর 21 ধারায় চুক্তি প্রবল করা যাবে না, বাস্তবায়ন করা যাবে না, কার্যকর করা যাবে না, বলবৎ করা যাবে না। কয়টি ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে। হ্যাঁ, এখন লেখা যায় 12 আর 21, 12, 21, 35। আমি শুধু ধারাগুলোর উপরে আজকে এই দেবো, টাচ দেবো। 12, 21, 35। 21 ক লাগানের সাথে 21 ক দিয়ে নেন। 12, 21, 35, 21 ক। হ্যাঁ, 21 ক নিয়ে নেন। 12, 21, 35, 35-এর পর কিন্তু 21 ক আসবে। 12, 21, 35, 21 ক। হ্যাঁ, 12, 21, 35, 21 ক। 21 ক। আবার বলেন। 12, 21, 35, 21 ক। আচ্ছা, আবার বলেন। 12, 21, 35, 21 ক। 12, 21, 35, 21 ক। আচ্ছা, দারুণ ব্যাপার, দারুণ। 21 ক। ওকে, তাহলে 12 ধারার নাম চুক্তি প্রবল বা চুক্তি বাস্তবায়ন বা চুক্তি কার্যকর বা চুক্তি বলবৎ, তাই না? তাহলে লিখি ধারা 12। চুক্তি প্রবল অবলিক, লেখেন চুক্তি প্রবল। 2015-তে আসছে, কত দ্বারা চুক্তি প্রবল করা যায়? চুক্তি প্রবল, প্রবল 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 না, প্রবল। চুক্তি প্রবল, বলেন, আবার বলেন। প্রবল। প্রবল। এই তো আমার পড়াতে একটু প্রবলেম আছে, কিন্তু আপনার তো না। চুক্তি প্রবল অবলিক বাস্তবায়ন, বাস্তবায়ন, অবলিক কার্যকর, কার্যকর, অবলিক বলবৎ বলবৎ করা যায় করা যায় 4টি ক্ষেত্রে। জাস্ট আজকে আমি ধারার উপরে একটু টাচ দেবো, পরে আমি বিস্তারিত যাব আজকে। তাহলে 21
একটু 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 বানায় লেখেন তো, এটা একটু বানায় লেখেন তো। 21 কি হবে? যে চুক্তি প্রবল, এটার দিকে লিখছি স্যার। চুক্তি প্রবল করা যায় না, অবলিক লেখেন 21 ধারা হলো চুক্তি প্রবল করা যায় না, তারপর কি হবে বস? তুহিন ভাই বাস্তবায়ন করা যায় না। বাহ বাহ বাহ, এই তো বানায় লিখতে শিখছেন। চুক্তি কার্যকর করা যায় না। এটা হ্যাঁ আর এটা না। বাস্তবায়ন 12 হলো হ্যাঁ 21 না। আর 21 না, হ্যাঁ না। বাহ। বাস্তবায়ন করা যায় না। তারপর বলবৎ করা যায় না, নাকি কার্যকর যায় না? কার্যকর করা যায় না 8টি ক্ষেত্রে। তাহলে যায় কততে? 8টি ক্ষেত্রে। যায় আ- 12 ধারায়। যায় না 21 ধারায়। 21 ধারায় যায় না। আর যায় কত? 12 ধারায়। কয়টি ক্ষেত্র? 4টি আছে। আর যায় না 8টি আছে। 8টি কত ধারায়? 21 ধারায়। 21 দ্বারা। ঠিক উল্টা কথা, 12 উল্টাইলে কি হয়? 21 আর হ্যাঁ উল্টাইলে কি হয়? না। বুঝতে পারছি। এই সেই 8টি কোথায়? তাহলে আমি প্রথম প্রশ্ন তুহিন ভাই কি করব? তুহিন ভাই, কত ধারায় চুক্তি প্রবল করা যায় না? কত দ্বারা? হুম। 21 দ্বারা। তুহিন ভাই বলবে কত ধারায় চুক্তি প্রবল করা যায়? 12 দ্বারা। কত ধারায় চুক্তি বলবৎ করা যায়? 12 দ্বারা। কত ধারায় চুক্তি বলবৎ করা যায় না? 21 দ্বারা। কত ধারায় চুক্তি কার্যকর করা যায় না? 21 দ্বারা। কত ধারায় চুক্তি কার্যকর করা যায়? 12 দ্বারা। কত ধারায় চুক্তি বলবৎ করা যায় না? 21 দ্বারা। কত ধারায় চুক্তি বলবৎ করা যায়? 12 দ্বারা। কয়টি ক্ষেত্রে যায়? কয়টি ক্ষেত্রে করা যায়? হুম। 4টি ক্ষেত্রে। আর যায় না কয়টি ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে। আরে ট্যালেন্ট, ট্যালেন্ট সেই রকম বাসা থেকে পড়ে আসছে সব। ধারা 35, ধারা 35 ধারা মাথায় থাকলে এমনি অধারা চলে আসবে, সব বিষয়বস্তু এমনি চলে আসবে। ধারা 35 চুক্তি বাতিল। অনেকে কিন্তু 21কে চুক্তি বাতিল মনে করে, এই কারণে আমি কিন্তু 21টা মাঝখানে রেখে 35কে নিয়ে আসছি। জি স্যার। আমি এলোমেলো পড়াচ্ছি কিন্তু, বুঝতে পারতেছেন না? খুব এলোমেলো। ঠিক আছে, তাহলে ধারা 35 চুক্তি বাতিল অবলিক রদ, রদ রদ রদ। অবলিক প্রত্যাহার, অবলিক নাকচ, অবলিক খারিজ, অবলিক রহিত। রহিত রহিত রহিত। রহিত হয় না? রহিত রহিত ওকারান্ত ধারণ করে কখন? যখন ভাবের উদয় হয়। সবই এক। তাহলে কত ধারায় চুক্তি বাতিল করা যাবে? 35 দ্বারা। কত ধারায় চুক্তি রদ করা যাবে? 35 ধারায়। কত ধারায় চুক্তি খারিজ করা যাবে? 35 দ্বারা। কত ধারায় চুক্তি বাস্তবায়ন করা যাবে না? 21 ধারায়। বাহ, তাহলে বাস্তবায়ন আর বাতিল তো এক জিনিস হইতে পারে না, তাই না? আচ্ছা, তাহলে কত ধারায় চুক্তি রহিতকরণ করতে হবে? 35 দ্বারা। কত ধারায় চুক্তি বিলোপ করতে? বিলোপ লিখছেন? বিলোপ, তাহলে বিলোপ লেখেন। বিলোপ। হ্যাঁ বিলোপ। কত ধারায় চুক্তির বিলোপ হয়? 35 ধারায়। বাহ, বুঝতে পারতেছেন? চুক্তিকে বিলোপ করা যায়। কিন্তু ঠাড়া মুখস্থ করার জিনিস, তারপর বুঝাইতে পারবো মুখস্থ করলে। তাহলে প্রশ্ন করি, চুক্তি প্রবল কার্যকর করতে হবে কত ধারায়? 12 ধারায়। চুক্তি প্রবল করতে হবে কত ধারায়? 12 ধারায়। 12 দ্বারা। চুক্তি বাতিল করতে হবে কত ধারায়? 35 ধারায়। এই দেখেন, 35 ধারায়। ও বাতিল। চুক্তি বাতিল করতে হবে কত ধারায়? 35 ধারায়। চুক্তি কার্যকর করা যাবে না কত ধারায়? 21 ধারায়। পার্থক্যটা কি বুঝতে পারতেছেন? তুহিন ভাই শিওর? হ না আর বাতিল। হ না আর বাতিল। আর ট্যালেন্ট ছেলে, একটা হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে না। তাহলে হেনাকে বাতিল করে দিতে হবে। হেনাকে রাখা যাবে? না। বাসায় কি বলবে? খারাপ বলবে। ঠিক আছে, ধারা 21 ক। 1 ঘন্টা হয়েছে না? হ্যাঁ। তাহলে তো বাসকে শেষ করে দেবো, ক্লাস আর টানবো না। ধারায় 21 ক। ধারা 21 ক স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে করণীয়।
বলেন আমার সাথে একবার, স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে করণীয়। করণীয়। হ্যাঁ, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে করণীয়। করণীয়। 2005 সালের 1 জুলাই থেকে কার্যকর। স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে করণীয়। স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে করণীয়। এখন একটা প্রশ্ন, আজকে বিস্তারিত না বলি, আমরা ধারাগুলোকেই জাস্ট মাথায় নিয়ে নেই। তাহলে আমরা পড়েছি আপনার হচ্ছে কত কত ধারা বলেন তো আমাকে? 8 ধারা, 9 ধারা, 10 ধারা। কত? হ্যাঁ, 3 ধারা, 5 ধারা। 8 ধারা, না 22 কি পড়ি নাই? 3 আপনার 5-এর পর। 7 ধারা, 22 ধারা, 7 হ্যাঁ। ধারা, 8 ধারা, 9 ধারা, 10 ধারা। তাহলে হচ্ছে আজকে আমরা বললাম হচ্ছে 8, 9, 10, ওকে। 12 ধারা, 12 ধারা, 22 ধারা, 21, 35, 21 ক। একটা জিনিস বলতে ভুলে গেছি, ধারা 11টা বলতে ভুলে গেছি, একটু ধারা 11টা লেখেন তো। ধারা 11 যে আদালত 21 এই 10-এর পর 11 নিবেন। 10 সম্পত্তির ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে করণীয়। করণীয়, এইটাই নাম। ও এগুলো ডিটেলস পড়াবো পরে, সামনের ক্লাসে পড়াবো। জাস্ট 10-এর পর 11 ধারাটা একটু যুক্ত করে নেন। যে আদালত 11 ধারার ক্ষমতা বলে অর্পণ করেন। আদালত 10-এর পর 11 আসবে বস। জি। 10-এর পর যে আদালত 11 ধারার ক্ষমতা বলে, আদালত 11 ধারার ক্ষমতা বলে অর্পণ করবেন। জাস্ট এটুকু লিখে নিলেই হবে। আদালত আদালত 11 ধারার 11 ধারা ক্ষমতা বলে অর্পণ করবেন। ক্ষমতা বলে অর্পণ করবেন, অর্পণ। যদি বলা হয় অর্পণের ধারা কত? 11। আর 9-এ একটা জিনিস কি লিখে আসবো? 9-এ আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলি নাই, বলবো? বলেন, বলেন। ওই যে উনি কাটাকাটি করতে চাচ্ছে না, থাক তাইলে না, ছোট করে লেখো। ছোট করে লেখেন একটু। যে 9 ধারায় সত্য কোনো বিষয় নয়, যে 9 ধারার মামলায় সত্য কোনো বিষয় নাই, মানে মালিকানা কোনো বিষয় নাই। সত্য না থাকলেও 9 ধারায় মামলা করা যায়। 9 ধারা মামলা সত্য কোনো বাধা নয়, বাধা নয়, এইভাবে লেখেন, সত্য কোনো বাধা নয়। 9 ধারার মামলায় সত্য কোনো বাধা নেই। হ্যাঁ, এখনই বিরতি দেবো, এখনই দেবো আমিনুল ভাই, এখনই বিরতি দেব। 9 ধারার মামলায় সত্য কোনো বাধা নয়। এর বিচার্য বিষয় দখল বেদখল। এর বিচার্য বিষয় দখল বেদখল। বিষয় দখল বেদখল। হ্যাঁ, এর বিচার্য বিষয়, অর্থাৎ আপনি যদি বাড়ির মালিকও না হন, যেমন আমি এখানে ভাড়াটিয়া আছি, বাড়িওয়ালা চাইলেই আমাকে এখান থেকে বের করে দিতে পারবে না। যদি জোর করে বের করে দেয়, সেক্ষেত্রে বাড়িওয়ালার নামেও আমি চাইলে 9 ধারার মামলা করতে পারবো। এখানে বলা যাবে না যে আপনি তো মালিক না, আপনি কিভাবে এখানে থাকবেন, অন্যায়ভাবে আমাকে বেদখল করা হয়েছে কিনা, কারণ এটা তো ইকুইটি আইন, এখানে মালিকানা থাকার প্রয়োজন নাই। তার মানে এখানে বলছে যে 9 ধারার মামলায় মালিকানা থাকার কোনো প্রয়োজন নাই। মালিকানা না থাকলেও আপনি মামলা করতে পারবেন, কারণ এই মামলার বিচার্য বিষয় হচ্ছে আপনাকে বেদখল করা হয়েছে কিনা। দখল কি করে? হ্যাঁ, দখল কি বেদখল, আপনার বেদখল করা হয়েছে কিনা, দখলচ্যুত করা হয়েছে কিনা, এটাই হচ্ছে এই মামলার বিবেচ্য বিষয় হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মুহূর্তে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।